অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুদকের করা মামলায় বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ১৩ বছরের কারাদণ্ড, সম্পত্তি ক্রোকের নির্দেশ। ৭১-এ মানবতা বিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের ও মুজাহিদের ফাঁসির রায় রিভিউ আবেদনের শুনানি ২ নভেম্বর। শারদীয় দুর্গোৎসবে আজ উদযাপিত হচ্ছে মহাসপ্তমী। মণ্ডপে মণ্ডপে বিহিত কলাবউ পূজা, সন্ধ্যায় আরতি। বেশিরভাগ মেডিকেল কলেজে নেই যোগ্য শিক্ষক ও মানসম্মত হাসপাতাল। নতুন ডাক্তারদের নিম্নমুখী মানের কথা স্বীকার করল বিএমডিসিও। এবং পণ্যবাহী কন্টেইনার পরিবহনে গতি আনতে স্বতন্ত্র কোম্পানি গঠন করতে যাচ্ছে রেলওয়ে। অনুমোদনের অপেক্ষায় প্রস্তাবনাটি। সময় সংবাদে সঙ্গে আছি আমি তানজিমুনিয়াত। শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী আজ সকালে নবপত্রিকা প্রতিষ্ঠার মাধ্যমে শুরু হয় মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা। অশুভ শক্তিকে জয় করতে দিনভরই নানা পূজা অর্চনায় সপ্তমীর আনুষ্ঠানিকতা পালন করবে হিন্দু সম্প্রদায়। সকাল 6:30 থেকে দেশের মণ্ডপগুলোতে শুরু হয়েছে দেবীর সপ্তমী অর্চনা। 9টি বৃক্ষের পাতা দিয়ে ধরণী রূপী দেবীকে পূজা করার মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। এরপর দেবীর মহাস্নান পর্ব শেষে আরতির মধ্য দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করা হয় মহামায়ার। এভাবেই দিনভর চলবে মহাসপ্তমী বিহিত পূজা। দিন শেষে সন্ধ্যা আরতির মধ্য দিয়ে ভক্তি জানানো হবে মঙ্গলবৈ মা দুর্গাকে। সপ্তমীকে ঘিরে ধূপের সুবাস, ঢাকের তাল, কাঁসর ঘণ্টা আর উলুধ্বনিতে দিনভরই মুখর থাকবে উপাসনালয়গুলো। এদিকে পুজো উদযাপন নির্বিঘ্ন করতে মন্দির এলাকাগুলোয় আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। এই মুহূর্তে চট্টগ্রামের জেএমসএন হলে আছেন সহকর্মী কমল দে, রাজশাহীর বৈষ্ণব পূজা মণ্ডপে আছেন সাইফুর রহমান রকি এবং খুলনার ধর্মসভা আর্য মন্দিরে আছেন তরিকুল ইসলাম। মহাসপ্তমীর খবর জানতে প্রথমে যাচ্ছি কমলদের কাছে। কমল, যে দুর্গাপূজা রয়েছে তার একটা ঐতিহ্য রয়েছে, সেগুলো হলো থিম নির্ভর দুর্গাপূজা। অর্থাৎ কলকাতার অনুকরণে মূলত চট্টগ্রামের পূজাগুলো অনুষ্ঠিত হয়ে আসছে গত কয়েক বছর ধরে। যেমন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সে হাজারীগলি পূজা মণ্ডপের একটি থিম তুলে ধরা হয়েছে। আপনি জানেন সম্প্রতি সময়ে যে মানব পাচার একটি বিষয় হচ্ছে সমুদ্রপথে, আর এখানে কিন্তু দুর্গাকে একটু অন্যভাবে চিত্রায়ন করা হয়েছে। এখানে মূলত দেখানো হচ্ছে যে সমুদ্রগামী মানুষকে রক্ষার জন্য মা দুর্গা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনি জানেন বৃহত্তর চট্টগ্রাম, কক্সবাজার সহ আশপাশের এলাকাতে যে মানব পাচারের যে একটি বিষয়, মানুষ ডুবে মারা যাওয়া এবং বিভিন্ন বন্দি শিবিরে বন্দী হওয়া, সেই বিষয়টা মূলত এই দুর্গাপূজায় তুলে ধরা হয়েছে। আমরা দেখতে চাই যে হাজারীগঞ্জ যে দুর্গাপূজা, সেখানে দেখানো হচ্ছে একটি ভয়ঙ্কর নৌকা করে হাজার হাজার মানুষ সমুদ্রপথে পাড়ি দিচ্ছে এবং তাদের রক্ষা করার জন্য তারা আহ্বান জানাচ্ছে। অপরদিকে মা দুর্গা এবং তারা রক্ষা করার জন্য তারা বিভিন্ন আহ্বান জানাচ্ছে এবং মা দুর্গা তাদেরকে রক্ষা করার চেষ্টা করছে। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম যে পূজা কমিটির যে কর্মকর্তা রয়েছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জওহরলাল হাজারির সাথে। তিনি আমাদেরকে বলেছেন তারা প্রতি বছর একটি ঐতিহ্য রয়েছে এই দুর্গা মণ্ডপে বিভিন্নভাবে থিম তুলে ধরা। এবার তারা তুলে ধরেছেন মূলত মানব পাচার, যেহেতু মানব পাচার সাম্প্রতিক সময়টি একটি ভয়াবহ বিষয় দাঁড়িয়েছে, সেই বিষয়টি নিয়ে যাতে মানুষের মধ্যে একটি সচেতনতা সৃষ্টি হয় সেই বিষয়টা দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা মূলত এই মানব পাচার থিমকে লক্ষ্য করে দুর্গা মন্দিরটি সাজানো হয়েছে। এক্ষেত্রে চট্টগ্রামের যে একটি ঐতিহ্য যে দুর্গা বিভিন্ন থিম নির্ভর দুর্গাপূজা, তারই একটি অংশ হলো এই হাজারীগলি। এবার চট্টগ্রামের প্রায় 298টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। জেলা রয়েছে প্রায় 1700 পূজা মণ্ডপ। অনেকটা উৎসাহ, উদ্দীপনা এবং সেই সাথে এক ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু এই দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এবারে চট্টগ্রামে। আর চট্টগ্রামের পূজা মণ্ডপগুলিকে কিন্তু আমরা দেখেছি সকাল যে নবপত্রিকার মাধ্যমে মা দুর্গাকে জাগ্রত করা হলো এবং প্রাণ সঞ্চার করা হলো। এখন সে দুর্গাপূজা সপ্তমী, মহাসপ্তমী পুজোও শেষ, অঞ্জলি প্রক্রিয়াও শেষ। এখন যারা ব্যক্তিগতভাবে এসে পুরোহিতদের কাছ থেকে মূলত তারা অঞ্জলি গ্রহণ করছেন। আর এই কেন্দ্রে আমরা দেখেছি প্রতিটি পূজা মণ্ডপে কিন্তু এখন হাজার হাজার দর্শনার্থী ভিড় করছেন এবং তারা হয়তো যারা রাতের বেলা আসতে পারবেন বা যানজট বা বিভিন্ন কারণে তারা মূলত যে বিভিন্ন যে দুর্গা মন্দিরগুলো রয়েছে, বিশেষ বিশেষ দুর্গা মন্দিরগুলো তারা সেগুলো পরিদর্শন করছেন, তো দর্শন করার জন্য শহরের রাস্তায় নেমেছেন। এক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু আজ কিন্তু সকাল থেকেই প্রতিটি রাস্তার মধ্যে কিন্তু উৎসবমুখী জনতার ভিড় রয়েছে এবং সেখানে অনেকগুলি রাস্তার মধ্যে কিন্তু আমরা দেখেছি যানজট বিরাজ করছে। এক্ষেত্রে বিশেষ করে চট্টগ্রামের মধ্যে কিন্তু যেহেতু একটু নাশকতার আশঙ্কা করা হচ্ছিল, সে কারণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আর সে কারণেই কিন্তু আমরা দেখেছি প্রতিটি পূজা মণ্ডপের বাইরে এবং রাস্তা এলাকায় কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, র্যাব মোতায়েন রয়েছে
রয়েছে, সেই সাথে বিজিবির টহলও রয়েছে। আর এক্ষেত্রে পূজা আয়োজক যারা রয়েছে, পূজা কমিটিগুলো, তারা বলছেন তারা নিজেদের উদ্যোগে যাতে সবাই দর্শনার্থীরা পূজা মণ্ডপে নির্বিঘ্নে আসতে পারে, সে কারণে তারাও কিন্তু সেই ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। অর্থাৎ এখন পর্যন্ত আমরা দেখেছি গতকালকে ষষ্ঠীর মাধ্যমে, অকাল বোধনের মাধ্যমে মা দুর্গাকে জাগ্রত করা হয়েছিল, আর আজ নবপত্রিকা স্থাপনের মাধ্যমে সেই মা দুর্গাকে প্রাণ সঞ্চার করে চলছে মহাসপ্তমী পূজা, এবং সেই সাথে মা দুর্গার পাশাপাশি চলছে অন্যান্য দেবদেবীর কিন্তু স্মরণ করা হচ্ছে আজকে। আগামীকাল থেকে শুরু হবে আবার মা দুর্গার অবগাহন। এখন পর্যন্ত এ ছিল চট্টগ্রামের দুর্গাপূজা সর্বশেষ। এখন আমরা চলে যাবো রাজশাহী দুর্গাপূজার খবর জানার জন্য সহকর্মী সাইফুর রহমান রকির কাছে। রকি। কমল, আপনাকে ধন্যবাদ। এবার রাজশাহীতে 410টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং ভক্তরা কিন্তু সকাল থেকে এই পূজা মণ্ডপে আসছেন এবং তাদের যে মায়ের কাছে যে তাদের প্রার্থনা সেটি কিন্তু করছেন। দেশ ও জাতির প্রতিও তারা কিন্তু কল্যাণ প্রার্থনা করছেন। এবার কিন্তু আজ মহা যেমন সপ্তমী পূজা অনুষ্ঠিত, আজ থেকে মায়ের মূল যে পূজা সেটি শুরু হচ্ছে। মূল পূজা শেষে পুণ্যার্থীদের মাঝে প্রসাদ বিতরণ করছেন মায়েরা। এর মধ্যে দেশ ও জাতির শান্তি কামনা করা হচ্ছে। অশুভ শক্তিকে বিনাশ করে মূলত শুভ শক্তির যেন উদয় হয়, সেজন্য তারা কিন্তু কামনা করছেন। তো আমরা এই বিষয়টি নিয়ে একটু একজন ওনাদের যে পুরোহিত তার সাথে একটু কথা বলবো। আপনি আমাদেরকে বলবেন যে এই পূজার মধ্য দিয়ে আপনারা কি কামনা করছেন? পূজার মধ্য দিয়ে আমরা দেশ এবং জাতির মঙ্গল কামনা করছি এবং মানে মা যেন আবার সুষ্ঠুভাবে সবাইকে ভালো রাখে এবং সুষ্ঠুভাবে পূজা নিয়ে সে আবার স্বর্গলোকে কৈলাসধামে ফিরে যেতে পারে, এই কামনা করছি। তো আপনারা শুনছিলেন যে বোধনের মধ্য দিয়ে মা এসে আগমন হয়েছিল ঘোড়ায় চড়ে। তো দশমী এবং নবমীর মধ্য দিয়ে দোলায় চড়ে মা যেন আবার কৈলাসে ফিরে যায় এবং দেশ ও জাতির যেন সমৃদ্ধি কামনা করে দোয়া করছেন, প্রার্থনা করছেন এই পুণ্যার্থীরা। এবং এই পূজা শেষে কিন্তু এই যারা পুণ্যার্থী আছে তাদের মধ্যে প্রসাদ বিতরণ করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে রাজশাহীর পূজা মণ্ডপের সর্বশেষ অবস্থা। এখন আমি জানবো খুলনার পরিস্থিতি জানতে আমাদের সহকর্মী তরিকুল ইসলামের কাছে, তিনি জানাবেন আমাদের খুলনার পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমি অবস্থান করছি খুলনার আর্য ধর্মসভা মন্দিরে। এই মন্দিরটি অনেক প্রাচীন মন্দির। এখানে স্থায়ী একটি মন্দিরের পাশাপাশি এখানে একটি মণ্ডপ প্রতি বছর তৈরি করা হয় দুর্গোৎসব উপলক্ষে। তো আমরা যে মণ্ডপের পাশে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু সকাল থেকে সপ্তমী যে পূজাটি শুরু হয়েছে, এই সপ্তমী পূজায় পূজারীরা এখানে আসছে পূজা দিতে, তারা অঞ্জলি প্রদান করছে সকাল থেকে। তো আমরা যদি একটু দেখাই যে এখানে মন্দিরের যে পূজা অনুষ্ঠিত হচ্ছে, যেটি আমাদেরকে এখানকার পুরোহিতদের সাথে কথা বলে আমরা যেটি জেনেছি যে গতকাল ষষ্ঠী পূজা সন্ধ্যায় যে অভিবাসনের মাধ্যমে যে দেবীকে আমন্ত্রণ জানানো হয়েছিল, সেটি আজকে সকালে বেলতলা থেকে সেটি দেবী মন্দিরে আহ্বানের মধ্য দিয়ে সপ্তমী পূজা শুরু হয়। তখন চণ্ডী পাঠ, তারপর পূজা কার্যক্রম পরিচালিত হয়। তো সকাল থেকে এই মন্দিরে কিন্তু ভিড় করছে হিন্দু ধর্মাবলম্বী যারা, তারা কিন্তু এখানে সকাল থেকে ভিড় করছেন এবং তারা একে একে আসছেন অঞ্জলি প্রদান, দেবীর পায়ে তারা অঞ্জলি প্রদান করছেন এবং সেই সাথে তারা প্রার্থনা করছেন। প্রার্থনা করে তারা এখানে একটি উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এই কার্যক্রমগুলো কিন্তু পরিচালিত হচ্ছে। আপনারা ঢাকের শব্দ শুনতে পাচ্ছেন এবং এখানে দর্শনার্থীদের ভিড় কিন্তু সকালে যেরকম ছিল তার থেকে কিছুটা এখন একটু কম হলেও মানুষ কিন্তু আসছে এখানে। হিন্দু ধর্মের যারা তারা পূজা দিতে আসছেন এবং একে এখানে তারা মন্দিরে এসে তারা তাদের যে পূজার আনুষ্ঠানিকতা সেটি তারা শেষ করছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে যারা দর্শনার্থী তারা কিন্তু আসছেন, শুধু হিন্দু সম্প্রদায়ের না, এখানে কিন্তু মুসলমান সম্প্রদায়ের মানুষও কিন্তু এখানে এসে পূজা আনন্দ, যেটি বাঙালির যে সর্বজনীন পূজা, সেই পূজা উৎসবে তারা শরীক হচ্ছেন। এছাড়া এই শহরে কিন্তু আরও 110টি জায়গায় মহানগরীর 8টি থানার এই 8টি থানার 110টি স্থানে কিন্তু পূজা পর্ব অনুষ্ঠিত হচ্ছে মণ্ডপে। তো এই ব্যাপারে আরেকটু জানিয়ে রাখি যে এখানে নিরাপত্তার একটি বিষয় আছে। নিরাপত্তা বেষ্টনী যে শহরে রয়েছে, পুলিশ নিরাপত্তা বেষ্টনী, পাশাপাশি গোয়েন্দা নজরদারি রয়েছে। সকল মন্দিরের মণ্ডপে কিন্তু সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে। তো এই বুনিয়াদ
এই ছিল আমার কাছে খুলনার ধর্মসভা আর্য মন্দির থেকে সর্বশেষ খবর। চট্টগ্রামের জেএম সেন হল থেকে কমল দে এবং রাজশাহীর বৈষ্ণব পূজা মণ্ডপ থেকে সাইফুর রহমান রকি এবং খুলনার ধর্মসভা আর্য মন্দির থেকে আমাদের প্রতিনিধি তরিকুল ইসলাম আমাদের জানাচ্ছিলেন সপ্তমী পূজার বিস্তারিত। শারদীয় দুর্গোৎসবের অন্যতম আকর্ষণ মণ্ডপে মণ্ডপে ঢাকের তাল। এই উৎসবকে কেন্দ্র করেই প্রতি বছর ভৈরবের কটিয়াদিতে আসর জমে ঢাক ও ঢুলি বাদকদের। শত শত ঢাক ও ঢুলি নিয়ে প্রত্যন্ত অঞ্চল থেকে বাদকরা যেমন ভিড় করেন সেখানে, তেমনি দূর দূরান্ত থেকে মণ্ডপ ও পূজা আয়োজনকারীরাও সেখান থেকে বায়না করে নেন বাদকদের। ভৈরব প্রতিনিধি ফজলুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। তাল আর ছন্দের সৌকর্য নিয়েই বাজানো হয় শক্তির প্রতীকী বাদ্য ঢাক। সেই বাদ্যের নৈপুণ্যের প্রতিযোগিতা বসেছিল ভৈরবের কটিয়াদি পুরাতন বাজারে ঢাকের হাটে। প্রতি বছরই দুর্গোৎসবকে কেন্দ্র করে আড়িয়াল খাঁ নদীর তীরে দুদিনব্যাপী এই হাটের আয়োজন করা হয়, যেখান থেকে পছন্দসই ঢাকির দল যাচাই বাছাই আর দাম দর করে মণ্ডপের জন্য বায়না করেন বিভিন্ন এলাকার মানুষ। পূজার জন্য দেখতেছি, ঘুরতেছি, পছন্দ অনুযায়ী ডাক পেলে ডাক এবং ব্যান্ড পার্টি প্রয়োজনে ব্যান্ড পার্টি নিয়ে যাব। গফরগাঁও থেকে আসছে, গফরগাঁও থেকে আসছি। এখানে কটিয়াদি প্রতি বছরে ভালো বাজনার মধ্যে জল একসাথে যেটা ভালো হয় এটা আমার এখান থেকে পছন্দ মতো নিয়ে যাবে। প্রায় 500 বছরের ঐতিহ্যের হাত ধরে বংশ পরম্পরায় এই হাটে অংশ নেন বিভিন্ন জায়গা থেকে আসা ঢাক ঢুলির দল। আমাদের বাপদাদারা কটিয়াদি বাজারে পূজা বাজায় গেছেন। এখন আমরা এই বাপদাদার ঐতিহ্য সম্মান রাখতে গিয়ে আমরাও আসছি। যারা পূজা করে আমাদেরকে কন্ট্যাক্ট করে নিয়ে যায়, আমরা যাই। আমরা প্রতি বছরই আশা করি ওই জায়গায় আসি। শুধু ঢাক ঢোল নয়, এই হাটে পাওয়া যায় ব্যান্ড দল, এমনকি বাঁশি বাদকও। সময় সংবাদ, কিশোরগঞ্জ। অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুদকের করা মামলায় বিএনপি নেতা সাদেক হোসেন খোকাকে 13 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে সম্পত্তি ক্রোকেরও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জরিমানা করা হয়েছে 11 লাখ টাকা। এই মুহূর্তে নিম্ন আদালত প্রাঙ্গণে আছেন রিপোর্টার শাফিন জাহিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শাফিন, বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে কিছুক্ষণ আগে অবৈধ সম্পদ অর্জনের মামলায় 13 বছরের কারাদণ্ড এবং সেই সাথে 6 মাসের জেল 13 বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। 2000 দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26-এর 2 আর 27-এর 1 উপধারায়, 2টি উপধারায় তাকে দোষী সাব্যস্ত করে 2টি কারাদণ্ড দেওয়া হয়। দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26-এর 2 যে উপধারাটি আছে সেখানে দেখানো হয়েছে যে সে প্রায় 10 কোটি 5 লক্ষ টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জনের একটি ভুল তথ্য দিয়েছিলেন। আর সেই ভুল তথ্যের উপর ভিত্তি করে, এই আইনের উপর ভিত্তি করে তাকে 3 বছরের সশ্রম বিনাশ্রম কারাদণ্ডে তাকে দণ্ডিত করা হয় এবং সেই সাথে তাকে 1 লক্ষ টাকা জরিমানাও করা হয় এবং অনাদায়ে আরও 1 মাসের কারাদণ্ড তাকে প্রদান করা হয়। সেই সাথে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27-এর 1 উপধারায় এই যে 10 কোটি 5 লক্ষ টাকা যে সে গোপন রেখেছে তার উপর ভিত্তি করে তাকে আরও 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। কিছুক্ষণ আগে ঢাকার মহানগর দায়রা জজ অর্থাৎ ঢাকার এই জজ কোর্টের বিশেষ জজ আদালত 3-এর বিচারক মোহাম্মদ 3-এর বিচারক এই রায় প্রদান করেন। তো আপনি জানেন যে 2008 সালের দিকে তার এই মামলাটি দায়ের করা হয় রাজধানীর রমনা থানাতে। পরবর্তীতে আজকে সেই মামলার রায় প্রদান করা হলো। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই রায়ের সাথে সাথে কিন্তু তার যে স্থাবর অস্থাবর যে সম্পত্তি ছিল তার কিন্তু সবকিছুই প্রায় 4/3 ভাগ অর্থাৎ 75% কিন্তু বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে একই সাথে। তো মোটামুটি আমার কাছে এই ছিল আদালত প্রাঙ্গণ থেকে সাদেক হোসেন খোকার যে রায়টির সর্বশেষ খবর। নিম্ন আদালত থেকে আমাদের রিপোর্টার শাফিন জাহিদ আমাদের জানাচ্ছিলেন বিএনপি নেতা সাদেক হোসেন খোকার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের করা মামলার বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধী বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায়ের রিভিউ শুনানি আগামী 2 নভেম্বর নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার জাজ আদালত।
সকালে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন রিভিউ শুনানির এই দিন ধার্য করেন। গত 14 অক্টোবর মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চূড়ান্ত রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন এই দুই মানবতা বিরোধী অপরাধী। পরে সাজা বহাল থাকার আশাবাদ ব্যক্ত করে রিভিউ দ্রুত নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। এই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আজকে শুনানির দিন নির্ধারণ করেছিলেন। সাকা ও মুজাহিদের আইনজীবীরা জানান 2 নভেম্বর শুনানির দিন ধার্য হলেও ওই দিন রিভিউ শুনানি পেছানোর আবেদন জানানো হবে। পুরাণ মতে যখন আর কোনো আশ্রয় থাকে না, অন্যায় আর অকল্যাণ ঘিরে ধরে চারপাশ, মহিষাসুরের মতো অশুভ শক্তির কাছে পরাজিত হন দেবতারাও, তখন দুর্গতি নাশিনী রূপে আবির্ভাব হয় এক মহাশক্তির। অন্যায়ের বিরুদ্ধে দেবতাদের ক্রোধ আর তেজের সমন্বয়ে তৈরি অপরূপ এই নারী মূর্তির নাম দুর্গা, যিনি বধ করেন মহিষাসুরকে, দেবতাদের ফিরিয়ে দেন দেবালয়। মহাশক্তিরূপী এই নারীকে পূজা করেছেন দেবতারাও, কিন্তু নারীর যে বাস্তব রূপ সমাজে সদা বিরাজমান, তার স্থান কোথায়, তার উত্তর খুঁজেছেন শাতিলা শারমিন। ক্যামেরায় ছিলেন শামসুল হক প্রিন্স। দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। পৃথিবীর সকল জীবের মাঝে যে দেবী অশুভ আর অকল্যাণ দমনের শক্তিরূপে বিরাজ করেন, তাকেই বহুকাল ধরে প্রণতি জানিয়েছে এ ভূখণ্ডের মানুষ। শুধু দুর্গাই নন, এ অঞ্চলে ধন সম্পদ, শিক্ষা সহ সব আশ্রয়ের জন্য দেবতা নয়, বরাবরই পূজা করা হয়েছে কোনো না কোনো দেবীকে। দেবী বলতে এখানে নারীকে বুঝেছি। হিন্দুদের হয়তো পূজা হতে পারে, উৎসবটা কিন্তু সবার। একটা নারী মূর্তিকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি। এই শিক্ষাটা দ্বারা এটা শিক্ষা হয় নারীর প্রতি শ্রদ্ধা নিবেদনের একটা উৎকৃষ্ট নিদর্শন। বাস্তবে দেবীর প্রতিমূর্তি নারী সমাজের কাছ থেকে পায়নি তার স্বীকৃতি। পুরুষতান্ত্রিক সমাজের একটা দ্বৈত নীতি এর মধ্যে প্রতিফলিত হয়। সেই কারণে নারীকে দেবী হিসেবে যেভাবে তারা আরাধ্য করে, তার ঘরে যখন নারী থাকছে কিংবা তার অফিসে সহকর্মী হিসেবে নারী থাকছে, সে আরাধ্যের জায়গা থাকছে না, সে সম্মানের জায়গা থাকছে না। সেবা পরায়ণা নারী এর মধ্যেই নারীকে আটকে ফেলতে চায়, এবং এটা একটা পুরুষতান্ত্রিক রাজনীতির শিকার আমি মনে করি। অমানসিক পরিশ্রমের এমন ঘাম বরাবরই ঝরেছে নারীর, তারপরেও তিনি অধস্তন। সাহস, কঠোর পরিশ্রম, সেবা আর অসীম সহিষ্ণুতার ক্ষমতাও তাকে দেয়নি মর্যাদার আসন। নারী যেমন একদিকে ঘর সংসার আর সন্তান সামলেছে, তেমনি পুরুষের পাশে অংশ নিয়েছে নানা ধরনের জীবিকায়ও। এই জনপদে যেখানে দেবী দুর্গাকে আরাধনা করা হয় প্রতি বছর মণ্ডপে মণ্ডপে, সেইখানেই পাশাপাশি উপেক্ষিত থেকে যায় সমাজের এই দুর্গতি নাশিনীরা। সময় এসেছে এখন থেকে আপন ঘরের দেবীকে সম্মানের আসনে রাখার। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। বগুড়ায় উঠতে শুরু করেছে আগাম শীতের সবজি, দর ভালো থাকায় লাভবান কৃষকরা। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে জনপ্রিয় খাঁচায় মাছ চাষ পদ্ধতি। আজ চট্টগ্রামে শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্লাব কাপ। প্রথম ম্যাচে ঢাকা আবাহনীর মুখোমুখি করাচি ইলেকট্রিক। চট্টগ্রামের আবাহনীর প্রতিপক্ষ ইস্ট বেঙ্গল। শিক্ষাদানের জন্য প্রয়োজন যোগ্যতা সম্পন্ন শিক্ষক, অথচ কয়েকটি সরকারি ও বেশিরভাগ বেসরকারি মেডিকেল কলেজে নেই প্রয়োজনীয় শিক্ষক। আর শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের জন্য এসব মেডিকেল কলেজ সংশ্লিষ্ট হাসপাতালে নেই প্রয়োজনীয় সংখ্যক বিভাগ, এমনকি রোগীও। এতে প্রতি বছর শিক্ষাগত দুর্বলতা নিয়েই ডাক্তারি সার্টিফিকেট পাচ্ছেন বিপুল সংখ্যক শিক্ষার্থী। ডাক্তারি সনদ দেওয়ার প্রতিষ্ঠান খোদ বিএমডিসি একথা স্বীকার করলেও এর প্রতিকারের দৃশ্যমান কোনো তৎপরতা নেই সরকারের। রিপোর্ট করছেন ইজাজ শৌমিক। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় ৫,০০০ ছাত্র ডাক্তারি সনদ পাচ্ছে। অভিযোগ রয়েছে শিক্ষা ও প্রশিক্ষণের ঘাটতি নিয়েই এসব শিক্ষার্থী ডাক্তারি পেশায় নিয়োজিত হচ্ছেন। একটা স্টুডেন্টের জন্য ওখানে ক্লাসরুম নাই। হসপিটাল এবং কলেজের সাথে যে সমন্বয়টা, এটা বেশিরভাগ ক্ষেত্রে হয় না। গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে দেখা যায় যে আমাদের পেশেন্টের সাথে ওরিয়েন্টেশনে আমরা ডিসকমফোর্ট ফিল করি। নতুন অনুমোদন দেয় দেশে এখন ৩৪টি সরকারি এবং ৬৯টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন রাজধানীর কয়েকটি বাদে অধিকাংশ মেডিকেল কলেজেই প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক ও মানসম্মত হাসপাতাল নেই। সবচেয়ে বড় সংকট কিছু কিছু বেসরকারি মেডিকেল কলেজে এস্টাবলিশড বড় হাসপাতাল
এবং পর্যাপ্ত রোগীর অভাব। মেডিকেল শিক্ষাটা হলো একটা ফুল টাইম এডুকেশন। যদি সেটা না হয় তাহলে কখনো মেডিকেল কলেজের একজন ছাত্র পরিপূর্ণ শিক্ষা পাবে না। এই বিশেষজ্ঞের মতে এজন্য জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ার আগেই যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার। ওইসব জায়গা থেকে যে ডাক্তাররা বেরিয়ে আসবে তাদের মেসিভ 2 বছর ইন্টার্নশিপ অথবা 2 বছর একটা ট্রেনিং দরকার। আর বিএমডিসিও নতুন ডাক্তারদের নিম্নমুখী মানের কথা স্বীকার করে বলছে এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়কে জোরালো ভূমিকা নিতে হবে। অনেক ডেফিসিট রয়ে গেছে শিক্ষা উপকরণ এবং এই পেশেন্ট। বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেয়, বিএমডিসি লাইসেন্স দেয়, কিন্তু মূল পার্টি হলো সরকার। ডাক্তারের মতো প্রাণ রক্ষাকারী ও সংবেদনশীল পেশার মান ধরে রাখতে বিশেষজ্ঞরা মেডিকেল শিক্ষা ও ওষুধ প্রশাসনকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আলাদা করার পরামর্শ দেন। ইজাজ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। হৃদরোগে আক্রান্ত চলচ্চিত্র অভিনেতা রিয়াজ এখন আশঙ্কা মুক্ত বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। গতরাতে বুকে ব্যথা অনুভব করলে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সকালে চিত্রনায়ক রিয়াজের এনজিওগ্রাম করা হয় এবং বর্তমানে তাকে সিসিইউতে রাখা হয়েছে। রিয়াজের সহকর্মীরা জানান, রাজধানীর উত্তরায় মেহের আফরোজ শাওন পরিচালিত একটি সিনেমার শুটিং চলাকালে সোমবার সন্ধ্যায় রিয়াজ হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হলে তার হার্টে 4টি ব্লক ধরা পড়ায় একটিতে রিং বসানো হয়। 4টা ব্লক ধরা পড়ছে, এর মধ্যে একটা ছিল 100%, যাদের সাথে কথা বলে বুঝলাম যারা এখানে ফিজিশিয়ান যারা ছিল, তো ওর মধ্যে বললেন যে ইনশাল্লাহ মানে এটা একটা গোল্ডেন টাইমে 1 আওয়ার থেকে ওইখানে এই সময় চলে আসছে। আর বাকি 3টা ব্লক আছে, ওই ব্লকগুলো পার্সেন্টেজগুলো কম, তো এগুলো আস্তে আস্তে মানে ওগুলো ঠিক এখন রিং পরানোর কোনো প্রয়োজন নেই। রিং পরানো হয়েছে এবং সাকসেসফুলি ইনশাল্লাহ অফকোর্স সংখ্যামুক্ত। আমদানি রপ্তানি পণ্যবাহী কন্টেইনার পরিবহনে গতি আনতে অবশেষে স্বতন্ত্র কোম্পানি গঠন করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। মূলত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির নির্দেশনা অনুযায়ী কোম্পানি গঠনের রেলপথ মন্ত্রণালয়ের প্রস্তাবনাটি বর্তমানে প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এর আওতায় ঢাকা চট্টগ্রাম রুটে একটি ডেডিকেটেড রেল লাইন এবং 2টি আইসিডি স্থাপন করা হবে। এক্ষেত্রে গতানুগতিক ধারায় পরিবর্তে কোম্পানিকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান ব্যবসায়ীদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বছরে গড়ে প্রায় 15 লাখ কন্টেনার হ্যান্ডেলিং করছে দেশের প্রধান সামুদ্রিক বন্দর চট্টগ্রাম বন্দর। বন্দরের অবস্থান চট্টগ্রামে হলো আমদানি রপ্তানি বাণিজ্যের সিংহভাগই রাজধানী ঢাকা কেন্দ্রিক, যে কারণে পণ্যবাহী বিপুল কন্টেইনার সড়ক পথে আনা নেওয়ার কারণে সব সময় ব্যস্ত থাকছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ের বড় ধরনের ভূমিকা পালনের সুযোগ থাকলেও নানা সমস্যার কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। অবশেষে কিছুটা টনক নড়েছে কর্তৃপক্ষের। সার্ভিসকে আরো উন্নততর করার জন্য এটাকে আমরা আলাদা একটা কোম্পানি গঠনের চিন্তা ভাবনা করছি এবং এইটাকে চালু করার ক্ষেত্রে প্রয়োজনীয় কাজকর্ম প্রায় শেষ পর্যায়ে। কোম্পানি গঠনের পর এর আওতায় ঢাকা চট্টগ্রাম রুটে নতুন লাইনের পাশাপাশি স্থাপন করা হবে নতুন 2টি আইসিডি। আমাদের বেশিরভাগ কন্টেইনারই হয়তো রেলে পরিবহন হবে, এর সাথে সাথে রাখার জন্য আবার আলাদা আইসিডি হবে। প্রতিদিন চট্টগ্রাম বন্দরে 2 থেকে 2,500 কন্টেইনার ডেলিভারি হয়। এর মধ্যে মাত্র 70 থেকে 80টি কন্টেইনার রেলপথে ঢাকা পাঠানো হলো, বাকিগুলো পাঠানো হয় সড়ক পথে। বাংলাদেশ রেলওয়ে যদি এরকম চিন্তা ভাবনা করে যে ডেডিকেটেড লাইন হবে, এটা জন্য বাংলাদেশের যে ভলিউম অফ কন্টেইনার বেড়ে যাবে, এটা হ্যান্ডেল করার জন্য একটা পজিটিভ অ্যাসপেক্ট। ব্যবসা ফ্রেন্ডলি যেন হয় এই নিয়ম কানুনের মধ্যে, এরকম কোম্পানি হলে আমাদের জন্য এটা খুব ভালো খবর হবে। সড়ক পথের চেয়ে খরচ কম এবং ঝুঁকিমুক্ত হওয়ায় কন্টেইনার পরিবহনের ক্ষেত্রে ব্যবসায়ীদের পছন্দের তালিকায় রয়েছে রেলপথ, কিন্তু নানা জটিলতায় শেষ পর্যন্ত তাদের সড়ক পথকেই ব্যবহার করতে হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। লাইসেন্স পাওয়ার 3 বছর পর অবশেষে চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁওয়ে কন্টেইনার পরিবহনে যুক্ত হচ্ছে বেসরকারি অপারেটরদের জাহাজ। বাংলাদেশ নৌ কল্যাণ সংস্থা সহ 4টি অপারেটরের 5টি জাহাজ ডিসেম্বরের মধ্যে এই রুটে কন্টেইনার পরিবহন শুরু করবে। তবে ব্যবহারকারীদের মতে জাহাজের শিডিউল ঠিক রাখা সহ পানগাঁওর সাথে ঢাকার বিভিন্ন শিল্পাঞ্চলে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হলেই এই রুটটি জনপ্রিয় হবে। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি।
কম খরচে অভ্যন্তরীণ নৌপথে পণ্যবাহী কন্টেইনার পরিবহন করতে 2012 সালে পানগাঁও আইসিটির জন্য 32টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয় সরকার, কিন্তু মুনাফার নিশ্চয়তা না থাকায় কেউ এতদিন এগিয়ে আসেনি। এ অবস্থায় পুরনো 3টি জাহাজ কিনে 2013 নভেম্বরে পানগাঁও আইসিটি চালু করে চট্টগ্রাম বন্দর, কিন্তু নানা অব্যবস্থাপনায় ব্যবহারকারীদের সাড়া না পেয়ে সম্প্রতি জাহাজগুলো সামিট পোর্ট অ্যালায়েন্সকে ভাড়া দেয় বন্দর। তবে ট্যারিফ ছাড় সহ বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন পদক্ষেপে বেসরকারি 4টি অপারেটর এবার এই রুটে কন্টেইনার পরিবহন শুরু করতে যাচ্ছে। আমরা আশা করছি যে সামনে 2-1 মাসের মধ্যে 3-4টি আরো প্রতিষ্ঠানের জাহাজ নিয়ে আসবে। রোড শো করা হচ্ছে, আসলে রোড শোটি ঢাকা হচ্ছে কারণ আমাদের কন্টেইনার যতগুলো নামে 98% কন্টেইনারের 70% কন্টেইনার ঢাকামুখী হয়। তবে ব্যবহারকারীরা বলছেন এই রুটকে জনপ্রিয় করতে চার্জ ছাড় সহ জাহাজের শিডিউল ঠিক রাখতে হবে। এখানে অনেক কনসেশন দিতে হবে, আর জাহাজের সংখ্যা বাড়াতে হবে। যারা কার্গো দিবে তারা তো চাইবে না যে তাতে কার্গোটা ক্যান্সেল হয়ে যাক। গাজীপুর সাভার বেল্টে আমাদের যে ফ্যাক্টরিগুলি রয়েছে তাদের পক্ষে এই ঢাকা শহর পেরিয়ে ওই পানগাঁ যাওয়া কিন্তু তাদের জন্য একটু ডিফিকাল্ট। এই বিশেষজ্ঞের মতে পানগাঁও রুটকে পুরোদমে সচল করতে আমদানি রপ্তানি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা সহ বিদেশি ক্রেতাদের সাথে বৈঠক করে তাদের আশ্বস্ত করতে হবে। 3টার জায়গায় এখন 8টা জাহাজ হতে যাচ্ছে ডিসেম্বরের মধ্যে। এখনই সুযোগ সরকারের উদ্যোগটা গ্রহণ করা। বছরে 1.5 লাখ ট্রিপস হ্যান্ডলিং এর সামর্থ্য থাকলেও গত 2 বছরে বন্দরের 3টি জাহাজ পানগাঁও রুটে মাত্র 2000 ট্রিপস কন্টেইনার পরিবহন করেছে। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। 9 লাখ টাকা বকেয়া বিলের জন্য গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকায় 2 বছর ধরে শিক্ষার্থী তোলা হচ্ছে না সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে। তবে শিক্ষার্থীরা বলছেন এটি কর্তৃপক্ষের অজুহাত মাত্র। তাদের দাবি, শিক্ষার্থী তোলা হলে ছাত্র সংগঠনগুলো আবারও সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে এমন ভয় থেকে কর্তৃপক্ষ ছাত্রাবাস খালি রাখছে। এদিকে ছাত্রাবাসটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকায় নষ্ট হয়ে যাচ্ছে মূল্যবান জিনিসপত্র। নৌশাদ আহমেদ চৌধুরীর ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। 2012 সালের 8 জুলাই ছাত্রলীগ ও শিবিরের সংঘর্ষের সময় পুড়িয়ে দেয়া হয় এমসি কলেজ ছাত্রাবাস। এরপর প্রায় 6 কোটি টাকা ব্যয়ে দ্রুত সময়ের মধ্যে ছাত্রাবাসটি পুনর্নির্মাণ করা হয়। আর 2013 সালের 9 অক্টোবর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উদ্বোধন করেন ছাত্রাবাসের। কিন্তু আজও ছাত্রাবাসে তোলা হয়নি শিক্ষার্থীদের। হোস্টেলে থাকলে আমাদের খরচটা কমে যেত, যাতায়াতের সুবিধা হতো, তাহলে আমার ভাড়াটা কম হতো। এইখানে হোস্টেলের সুবিধাটা আগে অনেক ভালো ছিল। শিক্ষার্থীদের অভিযোগ, মূলত সংঘর্ষ এড়াতেই ছাত্রদের তোলা হচ্ছে না হোস্টেলে। তবে এই অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ জানালেন, বকেয়া গ্যাস বিলের জন্য সংযোগ বিচ্ছিন্ন থাকায় বন্ধ রয়েছে ছাত্রাবাস। এমসি কলেজ প্রশাসন এই জন্যই তুলতে দিচ্ছে না যে তারা এমনিতে উপরে সাধারণ স্টুডেন্টদেরকে বলছে যে এখানে আমরা যদি হোস্টেলটা চালু করি এখানে আবার মারামারি লাগবে। এই বিষয়টা মনে হয় এটা ভিত্তিহীন। আমরা উদ্যোগ গ্রহণ করেছি ছেলেদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এখানে ওঠানোর জন্য। আমাদের বকেয়া কিছু গ্যাস বিল বাকি আছে, ওই গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বিধায় আমরা ছেলেদেরকে উঠাতে পারছি না। এমসি কলেজে ইন্টারমিডিয়েট, অনার্স ও মাস্টার্সে শিক্ষার্থীর সংখ্যা 10,000-এরও বেশি। ঐতিহ্যবাহী এই ছাত্রাবাসের 6টি ব্লকের সামনেই রয়েছে খেলার মাঠ। যে মাঠে মেধাবীরা সকাল বিকেল খেলা করত, সেগুলো এখন গোচারণভূমি। তবে দিনের বেলা এগুলো গরুর দখলে থাকলেও রাতে পুরো ছাত্রাবাসটি পরিণত হয় মাদকাসক্তের নিরাপদ আস্তানায়, এমন অভিযোগ স্থানীয়দের। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। রংপুরে মহাসপ্তমীর দিনে অঞ্জলি দিতে যাওয়ার সময় ট্রাক চাপায় মৃত্যু হয়েছে এক শিশুর। সকালে নগরীর পায়রা চত্বর এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, সকালে জুম্মাপাড়া হরিজন কলোনির 11 বছর বয়সী আপন নামে এক শিশু বাইসাইকেল নিয়ে অঞ্জলি দিতে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় আপন। এই ঘটনার প্রতিবাদে সকাল 8টা থেকে সকাল 10:30 পর্যন্ত নগরীর পায়রা চত্বরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করে হরিজন সম্প্রদায়। এতে সকাল থেকেই ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 10-11 বছরের ছেলে সাইকেল চালাচ্ছিল, বিপরীত দিক থেকে একটি কৃষি মন্ত্রণালয়ের একটি ট্রাক আসছিল, মুখোমুখি লাগার কারণে সুইপারের ছেলেটা ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। বগুড়ার হাট বাজারগুলোতে উঠতে শুরু করেছে আগাম শীতের সবজি। বাজার দর ভালো থাকায় লাভের মুখ দেখছেন কৃষকেরা। তবে অধিক দামের কারণে স্বল্প আয়ের মানুষেরা কিনতে পারছেন না এসব সবজি। আর আড়তদাররা বলছেন,
পাইকারি মূল্যই বেশি থাকায় খুব একটা লাভ পাচ্ছেন না তারা। মাজেদুর রহমানের তথ্য ও রবিউল ইসলাম রবি ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কপি, মূলা, শিম থেকে শুরু করে শীতের আগাম সবজিতে ভরে গেছে জেলার সবচেয়ে বড় সবজির পাইকারি বাজার মহাস্থান ও সুলতানগঞ্জ হাট। কিছুদিন আগেও বিভিন্ন ফসলের লোকসানের কারণে যে কৃষকের চোখে মুখে ছিল হতাশার ছাপ, এখন শীতের সবজি বিক্রি করে তাদের মুখে ফুটেছে হাসি। হাটে কপি নিয়েছিলাম, যদি এরকম বাজার থাকে আমাকে গৃহস্থর লাভ হইব। বর্ষা হয়ে মূল্য নষ্ট হয়ে গেছে, এবার ভালো মোটামুটি দাম পাচ্ছি। আর শীতের সবজি কেনার ইচ্ছা নিয়ে বাজারে গেলেও অনেক ক্রেতাই বেশি দামের কারণে কিনতে পারছেন না সবজি। যেখানে দরকার হাফ কেজি সেখানে নিলাম 1 পোয়া, যেটা না হলেই নয় তাই নিলাম আর কি, অল্প অল্প করে। অবশ্য পাইকাররা বলছেন বেশি দামে আগাম শীতের সবজি কিনে তাদের খুব একটা লাভ থাকছে না। যে দাম কিনি তাতে আমাদের কর্তা হচ্ছে না। চড়া দামে এখানে কিনতে হয়, কিন্তু আমাদের চট্টগ্রামে বিক্রি হয় তার চেয়ে অনেক কম রেটে। এই দুই হাটে প্রতি কেজি ফুলকপি 60 টাকা ও বাঁধাকপি 50 টাকা, মূলা 30 টাকা, শিম 80 থেকে 100 টাকা, বেগুন 40 টাকা, কাঁচামরিচ 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। এবার জেলায় 25,000 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ হয়েছে। সময় সংবাদ, বগুড়া। চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে খাঁচায় মাছ চাষ পদ্ধতি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। স্বল্প খরচ ও কম সময়ে লাভের পরিমাণ বেশি হয় অনেকেই এই ব্যবসায় আগ্রহী হয়ে উঠছেন। সংশ্লিষ্টতার দাবি, সরকারি সহায়তা পেলে বেকার সমস্যা সমাধানে এই পদ্ধতি অনেকটাই কার্যকর ভূমিকা রাখতে পারে। মোহাম্মদ আল মাহবুবের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পত্রিকায় দেখে 2010 সালে 7 বন্ধু মিলে চাঁপাইনবাবগঞ্জের ভাগ্যপুর গ্রামে খাঁচায় মাছ চাষ শুরু করেন আলমগীর হোসেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাদের। ক্যাশ ক্যাপিটাল কমের জন্য 7 জন ব্যবসা শুরু করেছিলাম, পরে আবার দিকে দিকে সব ভাগ হয়ে যাওয়ার পরে আমরা এখন সব এককভাবে ব্যবসা তৈরি করেছি। তেলাপিয়া বাইরে খুব চাহিদা আছে, কিন্তু এটা যদি বাংলাদেশ সরকার এই ব্যবস্থাটা নিত তাহলে কিন্তু আমরা আরো এগিয়ে যেতাম। পোনা সংগ্রহ থেকে ক্রয় বিক্রয় যেমন নেই ঝামেলা, তেমনি নদীতেই মাছগুলো বেড়ে ওঠে বলে খাবার ছাড়া নেই তেমন কোনো খরচের ঝক্কিও। ঘানি পোহনা, রেণু পোহনা যারা চাষ করে ওদের কাছ থেকে সংগ্রহ করি। একটা খাঁচাতে 1000 করে মাছ চাষ করা যায় এবং 25 থেকে 30,000 টাকা করে খরচা হয়। বর্তমানে সদর উপজেলার বিভিন্ন স্থানে 15টি দলে 170টিরও বেশি খাঁচায় মাছ চাষ হচ্ছে। বেকার যুবক, উৎসাহী যুবক, শিক্ষিত যুবক তারা এসে আমাদের কাছে আবেদন করে যে তাদেরকে এই প্রযুক্তিগত সহায়তা দেওয়ার জন্য। আমরাও প্রযুক্তিগত সহায়তা দিই। 2010 সালে চাঁপাইনবাবগঞ্জে প্রথম ব্যক্তি উদ্যোগে খাঁচায় মাছ চাষ করা হলেও মৎস্য বিভাগের তত্ত্বাবধানে শুরু হয় 3 বছর পর। 2013 সালে খাঁচায় মাছ চাষের উৎপাদন ছিল 18 মেট্রিক টন, আর 2015তে এসে দাঁড়িয়েছে 150 মেট্রিক টনে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। অজ্ঞতা আর অসচেতনতার কারণে রংপুরের গ্রামাঞ্চলের অধিকাংশ কিশোর কিশোরীরা এখনো পরিমিত খাদ্য ও পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হচ্ছে। আবার অনেকের পুষ্টিকর খাবার সম্পর্কে কোনো ধারণাই নেই। এছাড়া বয়ঃসন্ধিকালে এসব শিশুদের সঠিক ধারণাও দেয়া হয় না শিক্ষা প্রতিষ্ঠানে। এতে অনেকটা অসচেতনভাবেই বেড়ে উঠছে এখানকার শিশু কিশোরীরা। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। বয়ঃসন্ধিকালে শিশুদের কি খেতে হবে আর কি করতে হবে সে সম্পর্কে কিছুই জানে না রংপুরের বেশিরভাগ শিশু কিশোরীরা। এমনকি এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানেও দেয়া হয় না কোনো শিক্ষা। তারা তাদের মা বাবার কাছ থেকে শিখেই বেড়ে উঠছে বংশ পরম্পরায়। আমরা কোনো কিছুই জানি না, মা বাবাও বলে না, স্কুলেও আমরা জানি না, স্যার ম্যাডামও আমাদের বলে না। গার্জিয়ান হিসেবে যেটা পাচ্ছি শাক সবজি ততটুকুই তাদেরকে খাওয়ানোর চেষ্টা করতেছি। চিকিৎসকরা বলছেন বয়ঃসন্ধিকালে শিশুদের শারীরিক এবং মানসিক একটা পরিবর্তন আসে। এ সময়ে তাদের প্রচুর পুষ্টিকর খাবার দরকার। শিশুরা সাধারণত রুচিকর খাবার বেশি খেতে চায়, যেটা স্বাস্থ্যের জন্য খুব একটা উপকারী না। এই ব্যাপারে গার্জেনদের, শিক্ষকদের
এবং ছাত্রছাত্রীদের সবারই সম্যক ধারণা থাকা দরকার। অন্যদিকে বিশেষজ্ঞরাও বলছেন শুধুমাত্র অসচেতনতা এবং অজ্ঞতার কারণেই সঠিক খাদ্য ও পুষ্টি থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। কি ধরনের খাবার প্রয়োজন এই বিষয়গুলো যদি সুন্দরভাবে মানে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা যায় তাহলে দেখা যাবে শিশুরাই কিন্তু তার পরিবারকে সচেতন করবে। তারা আরও বলছেন সচেতনতা বাড়াতে শিক্ষক অভিভাবকদের পাশাপাশি দেশের গণমাধ্যমগুলোর বিশেষ ভূমিকা রাখতে হবে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। খেলার খবর। বন্দরনগরী চট্টগ্রামের ফুটবল প্রেমীদের ফুটবল উন্মাদনায় মাতাতে মঙ্গলবার শুরু হচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট। প্রথম ম্যাচে করাচি ইলেকট্রিক দলের মুখোমুখি হবে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী। পাকিস্তানের ক্লাবটি সম্পর্কে তেমন ধারণা না থাকলেও জয় দিয়েই আসরটা শুরু করতে চায় আবাহনী। অন্যদিকে জয়ের স্বপ্ন দেখছে করাচি ইলেকট্রিকও। চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 4:30টায়। দীর্ঘদিন পর আবারও ফুটবল উৎসবে মেতে ওঠার অপেক্ষায় বন্দরনগরী চট্টগ্রাম। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ উপলক্ষে এখন সাজ রব পুরো শহর জুড়ে। প্রথম ম্যাচেই পাকিস্তানের করাচি ইলেকট্রিকের মুখোমুখি হচ্ছে ঢাকা আবাহনী। গেল কয়েক মৌসুম ঢাকার ঘরোয়া ফুটবলে সাফল্যের দেখা পায়নি আকাশি হলুদ জার্সিধারীরা। আন্তর্জাতিক অঙ্গনেও অনেকটাই ম্লান আবাহনী। নতুন পরাশক্তিদের সাফল্যের আড়ালে রং ছড়াতে পারছে না ঢাকার ঐতিহ্যবাহী এই ক্লাবটি। প্রথম অনুশীলনে তাই হতাশা ঝেড়ে নতুন সাফল্যের রূপকথা রচনায় বদ্ধপরিকর ছিল ফুটবলাররা। শেষ মুহূর্তে অনুশীলনে যাতে কোনো কমতি না থাকে সেই দিকে কোচের ছিল সতর্ক দৃষ্টি। প্রথম ম্যাচে জয় পাওয়াটাই দলের মূল লক্ষ্য বলে জানালেন দলের খেলোয়াড় ও কর্মকর্তারা। আমাদের প্রথম টার্গেট থাকবে এখান থেকে কোয়ালিফাই করা। এই খেলার মধ্য দিয়ে হয়তো টুর্নামেন্টের টোনটা সেট হতে পারে। খেলোয়াড়রা চেষ্টা করবে মাঠে যে সুযোগ আসবে সেটা যদি কাজে লাগাতে পারে আমার মনে হয় যে সেটা সম্ভব। সব প্লেয়ারই আপনার ফিট আছে এবং সেই কম্বাইনেশনটা আমাদের ভিতরে আছে। আশা করি আপনাদের আশীর্বাদে আমরা এদিকে পাকিস্তানে এমন লিগের আয়োজন করা না হলেও এই আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে পাকিস্তানের ফুটবল আরো এগিয়ে যাবে বলে মনে করেন করাচি ইলেকট্রিক দলের কোচ। দেশের বাইরে আমরা টুর্নামেন্ট খেলার তেমন সুযোগ পাই না। এই টুর্নামেন্টে খেলতে এসে খুব ভালো লাগছে। আশা করছি ম্যাচটা আমরা জিততে পারবো। নিজেদের সেরাটা দিয়ে প্রথম ম্যাচে জয় তুলে ভালোভাবে আসরটা শুরু করতে চায় দু দল। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। আসরের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হবে কলকাতার ইস্টবেঙ্গল। শক্তিমত্তার দিক দিয়ে চট্টগ্রাম আবাহনীর চেয়ে বেশ এগিয়ে আছে ইস্টবেঙ্গল। তবে শক্তির বিচারে নয় বরং মাঠের পারফরম্যান্স দিয়ে জয় তুলে নিতে চায় স্বাগতিকরা। অন্যদিকে জয় ছাড়া কিছুই ভাবছে না ইস্টবেঙ্গল। চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামে এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30টায়। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। ঢাকার ঘরোয়া লিগে গেল কয়েক বছর ধরে অংশগ্রহণ করলেও এখনো বড় কোনো টুর্নামেন্ট জিততে পারেনি চট্টগ্রাম আবাহনী। এবার নিজেদের শহরে অধরা সেই সাফল্য ঝুলিতে পুড়তে চায় তারা। প্রথম ম্যাচেই বেশ শক্ত প্রতিপক্ষ পশ্চিমবঙ্গের ক্লাব ইস্ট বেঙ্গলের মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী। গ্রুপ অফ ডেতে পড়লেও নিজেদের সেরা খেলাটা দিতে পারলে জয় পাওয়াটা অসম্ভব নয় বলে মনে করেন দলের কোচ। আমাদের তিনটি অপোনেন্টই অত্যন্ত শক্তিশালী দল। প্রথম আমাদের উদ্দেশ্যই হলো টপ 2-তে থাকা, গ্রুপ পর্যায়ে সেমিফাইনালে কোয়ালিফাই করার জন্য। আমার কাছে মনে হয় টুর্নামেন্টটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য, যেহেতু আমরা হোস্ট টিম। আমরা যদি সবাই একত্রে মাঠে এবং মাঠের বাইরে যদি কাজগুলি করতে পারি আমি মনে করি যে আমরা ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ। কলকাতার ঘরোয়া লিগে টানা 6 বারের চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল। প্রথমবারের মতো চট্টগ্রামে আসা ইস্ট বেঙ্গলের 13 জন খেলোয়াড় ভারতীয় সুপার লিগ খেলতে যাওয়ায় শক্তির দিক থেকে কিছুটা দুর্বল দলটি। দলে অনূর্ধ্ব 23 বছর বয়সী ফুটবলারের সংখ্যাই বেশি, সঙ্গে আছেন বেশ কজন অভিজ্ঞ ফুটবলার। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে গড়া এই দল নিয়ে শিরোপা জেতার ব্যাপারে বেশ আশাবাদী ইস্ট বেঙ্গল। এই প্লেয়ারদের যথেষ্ট মানগত যোগ্যতা আছে এবং এই প্লেয়ার চলে যাওয়ার আগে আমরা দুটো ম্যাচ খেলেছি, সেই দুটো ম্যাচে আমরা আনবিটেন ছিলাম এবং এদের যথেষ্ট দক্ষতা আছে। খুব ভালো প্লেয়ার, আপনাদের ভালো লাগবে। দীর্ঘদিন পর বন্দরনগরী চট্টগ্রামে শুরু হতে যাওয়া ফুটবল যুদ্ধ দেখতে মুখিয়ে আছে পুরো চট্টগ্রামবাসী। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুদকের করা মামলায় বিএনপি নেতা সাদেক হোসেন খোকার 13 বছরের কারাদণ্ড, সম্পত্তি ক্রোকের নির্দেশ। 71-এ মানবতা বিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের ও মুজাহিদের ফাঁসির রায়ের রিভিউ আবেদনের শুনানি 2 নভেম্বর।
শারদীয় দুর্গোৎসবে আজ উদযাপিত হচ্ছে মহাসপ্তমী। মণ্ডপে মণ্ডপে বিহিত কলাবউ পূজা, সন্ধ্যায় আরতি। বেশিরভাগ মেডিকেল কলেজে নেই যোগ্য শিক্ষক ও মানসম্মত হাসপাতাল। নতুন ডাক্তারদের নিম্নমুখী মানের কথা স্বীকার করল বিএমডিসিও। এবং পণ্যবাহী কন্টেইনার পরিবহনে গতি আনতে স্বতন্ত্র কোম্পানি গঠন করতে যাচ্ছে রেলওয়ে। অনুমোদনের অপেক্ষায় প্রস্তাবনাটি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন। সার্চ প্লেস SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন